মমতা বন্দ্যোপাধ্যায় কি শুধু অনুদানের রাজনীতি নিয়ে বেঁচে আছেন? তার সরকার কি টিকে আছে শুধু মুসলিম তোষণের উপর? এই নিয়ে প্রচুর বিতর্ক, ঘন্টাখানেক কলতলার ঝগড়া সব আপনারা শুনেছেন, কিন্তু কেউ একদম ভেতরে গিয়ে গভীরে গিয়ে আপনাদেরকে বলেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতিটা কেন করেন, কেন তারা তার মুসলিম তোষণ, কেন তিনি ডোল পলিটিক্স করেন, অর্থাৎ অনুদানের রাজনীতি করেন। এই কথা ডিটেলে আজ পর্যন্ত আপনাদের কেউ বলেনি। আমরা একজন অর্থনীতিবিদের সাথে কথা বলেছিলাম, তিনি তার নাম প্রকাশ করতে বারণ করেছেন, কারণ তিনি সরকারি চাকরি করেন। তিনি আমাকে বললেন যে আপনি আমার নামটা প্রকাশ না করে, আমাদেরই দর্শক তিনি, আপনি আমার নাম না করে এটা বলতে পারেন। তো আমি তার নাম করছি না, তিনি আমাদের সম্মানীয় একজন দর্শক, বিভিন্ন সময় অর্থনীতির বিষয়ে আমাদের পরামর্শ দেন। আজকে তাকে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করব আজকের থার্ড আই। মমতা বন্দ্যোপাধ্যায় কি শুধু ডোল পলিটিক্স করেন, অর্থাৎ অনুদান দিয়ে রাজনীতি করেন? মানুষকে কিছু দিয়ে তার বিনিময়ে ভোট কেনেন, অর্থাৎ এই কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, এগুলো দিয়ে ভোট কেনেন? তার যে মহিলা ভোট ব্যাংক, বিশাল মহিলা ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের তুরুপের তাস কি এই অনুদানের রাজনীতি, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী? এ নিয়ে কিন্তু তর্ক বিতর্কের শেষ নেই। বামেরা এবং বিজেপিও একটা সময় বলেছিল এটা নাকি ভিক্ষা, কিন্তু যারা এটা বলেছিলেন তারা অর্থনীতি কতটা বোঝেন আমি জানি না। বিশ্বের তাবড়ো তাবড়ো ও অর্থনীতিবিদ বলছেন যে আমাদের মতন দেশে, অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলোতে মহিলাদেরকে যদি নিজের পায়ে দাঁড়াতে হয়, তাদের অর্থনৈতিক স্বনির্ভর হতে হবে। এবং তারা অর্থনৈতিক স্বনির্ভর হবেন কি করে? কারণ আমাদের দেশে, আপনি শহরটা বাদ দিন, দেশে যে শহরগুলো আছে সেগুলো বাদ দিন, একদম প্রান্তিক গ্রামে চলে যান, সেখানকার মহিলারা তাদের লেখাপড়া কম, তারা লেখাপড়া বেশি হলেও একেবারে 100% গৃহবধূ হয়ে থাকতে হয় তাদেরকে, সামাজিক পারিপার্শ্বিক চাপে। ফলে তাদের পক্ষে গিয়ে বাইরে চাকরি বাকরি ইত্যাদি করা সম্ভব না, রোজগার করা সম্ভব না। আবার বহু ক্ষেত্রে মহিলারা মাঠের কাজ করেন, মহিলারা বিভিন্ন গৃহপালিত জন্তু, পশু, সেগুলো প্রতিপালন করেন, কিন্তু ক্রেডিটটা যায় কিন্তু সেই পুরুষের হাতে, অর্থের ভাগটা চলে যায় পুরুষের হাতে। মহিলা যখন তার 50 টাকা, 100 টাকা, 200 টাকাও দরকার হয়, তখন তাকে হাত পাততে হয় তার স্বামীর কাছে, তার ছেলের কাছে, আর না হয় তার বাবার কাছে। মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী না করতে পারলে কোনো দেশ এগোবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে বুঝেছেন। বিশ্বের বড় বড় অর্থনীতিবিদেরাও বলেছেন, আমি আলাদা করে কারোর নাম বলছি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মহিলাদের হাতে অর্থ পৌঁছচ্ছেন লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে বা কন্যাশ্রীর মাধ্যমে বা রূপশ্রীর মাধ্যমে, এই যে বিভিন্নভাবে অর্থ পৌঁছচ্ছেন, এর পেছনে কারণটা কি? কারণ ওই একটাই, মহিলাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা। স্বাস্থ্যসাথী কার্ড তিনি বাড়ির পুরুষ, প্রধান পুরুষের নামেই করতে পারতেন, কিন্তু না, তিনি করলেন বাড়ির প্রধান যিনি মহিলা তার নামে করলেন। তার মানেটা কি? এটা মহিলাদের তিনি সম্মান জানালেন। কার্ড কার নামে হলো এটা নিয়ে বড় ব্যাপার না, কিন্তু মহিলাটির নামে কার্ড হলে তার যে পুরুষ সঙ্গী বা তার বাড়ির ছেলে বা তার স্বামী যেই হোক, সে কিন্তু সেই পরিষেবা থেকে বঞ্চিত হবে না। তবুও মহিলাদের নামে কার্ডটা করলেন। এই যে মহিলাদেরকে এগিয়ে আনা, সমাজের মূল স্তরে এগিয়ে আনা, এইটা কিন্তু কোনো সরকার এখন পর্যন্ত করেনি। বিজেপি তো ছেড়েই দিন, এরা তো মহিলাদেরকে সম্মানই করতে জানেন না, বামেরাও করেননি। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 33% রিজার্ভেশন করে দিলেন পঞ্চায়েতে, যে সেখানে মহিলারা 33% দাঁড়াবে। শুধু এটা মুখে বললেন না, তিনি লোকসভা, বিধানসভা সর্বক্ষেত্রে মহিলাদেরকে অগ্রাধিকার দিলেন। এই যে মহিলাদেরকে সমাজের প্রথম সারিতে তুলে আনা, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সম্ভব হয়েছে। এই যে পুরুষ নারী সমান সমান, আমরা এসব অনেক গল্প শুনি, কিন্তু সেই যারা গল্পগুলো বলেন তারাই কিন্তু দেখবেন বাড়িতে গিয়ে রাত্রিবেলা মদ খেয়ে বউ পেটাচ্ছে, এরকমও আছে। তারাই হয়তো গিয়ে পরকীয়ায় জড়িয়ে পড়ছে, এরকমও আছে। ফলে মহিলাদেরকে যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী না করা যায়, সেটা কিন্তু সমাজেরই আখেরে ক্ষতি। আর তাছাড়া
এই যে তিনি যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন বা কন্যাশ্রী রূপশ্রী যাই দিচ্ছেন না কেন, টাকাটা যে মহিলাদের কাছে পৌঁছচ্ছে, এই টাকাটা মানে মহিলারা তো খরচ করছে, সেই টাকাটা বাজারে আসছে, তারা কেনাকাটা করছেন, কেউ শাড়ি কিনছেন, কেউ জামা কিনছেন, কেউ অন্য কিছু কিনছেন। ফলে এই টাকাটা বাজারেই আসছে, সেইখান থেকে জিএসটি বাবদ সরকার কিছু ভাগও পাচ্ছে। অর্থাৎ এই টাকাটা একেবারে জলাঞ্জলি, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। এই কথাটা আপনি কোনো টেলিভিশন চ্যানেলে শোনেননি, আপনাকে কেউ বলেনি। আপনি হয়তো দু একটা খবরের কাগজ বা দু একটা পোর্টালে এইরকম লেখা পড়তে পারেন, কিন্তু টেলিভিশন চ্যানেল এটাকে ডোল পলিটিক্সই বলে এসছে। যারা এটা নিয়ে সমালোচনা করেছিল, এই বামেরা ধরুন, বিজেপি ধরুন, আজকে তারাও অনুভব করছেন যে এই পলিটিক্স কতটা জরুরি, মহিলাদের সশক্তিকরণ কতটা জরুরি। তাই দেখুন, বিভিন্ন রাজ্যে রাজ্যে শুরু হয়ে গেছে লাডলি বাহেনা, শুভলক্ষ্মী, এরকম বিভিন্ন প্রকল্প চালু হয়ে গেছে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানোই পথ। যারা ভিক্ষা বলেছিলেন তারা আজকে বলছেন আমরা ক্ষমতায় এলে 2,500 টাকা করে দেবো। তো আপনারা যদি 2,500 টাকাই করে দেবেন, ত্রিপুরায় কেন করছেন না? সেখানে আমাদের বাঙালি মা বোনেদের হাতে কেন 2,500 টাকা তুলে দিচ্ছেন না আপনারা? এইরকম মিথ্যাচার করে কতদিন চলা যায়? যাকে সে কথা, আমি বিজেপির মিথ্যাচার নিয়ে যত বলবো হয়তো আজকে সারা দিন লেগে যাবে, আমি সেটা নিয়ে বলবো না। আপনাদেরকে আগেই বলেছি আমাদের অনুষ্ঠান খুব প্রিসাইজড হবে, খুব ছোট হবে, এবং যতটুকু দরকার ততটুকুই বলবো। আমরা মহিলাদের সশক্তিকরণ নিয়ে কথা বলতে গিয়ে আমরা দেখুন, পশ্চিমবাংলার মানুষ, আমরা এখানে মানে মূলত পশ্চিমবাংলার মানুষ একটু সুখী মানুষ, একটু শিল্প সাহিত্য এইসবে আমরা বেশি জড়িত থাকি। আমরা কায়িক পরিশ্রম কম করতে পারি, এটা প্রকৃতিগত কারণে। বিহারের মানুষ যে কায়িক পরিশ্রম করতে পারে আমরা সেটা পারি না। আমরা আবার যতটা মানে বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে পারি, হয়তো বিহারের সব মানুষরা পারেন না। এটার মধ্যে কোনো ভুল নেই। এরকম এক একটা রাজ্যে তাদের প্রাকৃতিক পরিবেশের জন্য মানুষের চরিত্রটাই এরকম হয়ে গেছে। প্রথম থেকেই সুজলা সুফলা শস্য শ্যামল আমার এই বাংলা। এই বাংলায় মানুষ সহজে ফসল ফলাতো, তাই মানুষ কিন্তু শিল্পকলার দিকে মানে যাওয়ার সময়টা পেয়েছে। বিহারের মানুষ হয়তো সেটা পাননি, কিন্তু তারা যে পরিশ্রমটা করেন আমরাও করতে পারি না। এই বাংলায় আমরা মাকে আমরা সর্বোচ্চ সম্মান দিই, আমাদের এটা প্রথা, আমাদের এটা রীতি, এটা রেওয়াজ। সেই রীতি রেওয়াজকে তোয়াক্কা না করে বামপন্থীদের মধ্যে দেখুন পলিট ব্যুরোয় কতজন মহিলা নেত্রী আছেন, রাজ্যের যারা কমিটিতে আছেন তাদের মধ্যে কতজন মহিলা নেত্রী আছেন, অথচ তৃণমূলের দিকে তাকিয়ে দেখুন, সেখানে মহিলা নেত্রীর সংখ্যা অনেক 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 বেশি। আমি বিজেপির কথা ইচ্ছে করেই বললাম না। এবার এই মহিলাদেরকে যে সামনের সারিতে এগিয়ে আনা, এর সুফল কিভাবে পাবো আমরা? দেখুন, একটা কথা আছে, মা শিক্ষিত হলে সন্তানও শিক্ষিত হয়। মা যদি রাজনৈতিক সচেতন হয়, সন্তানও সামাজিকভাবে রাজনৈতিকভাবে সচেতন হবে। তাই মহিলাদেরকে এইভাবে এগিয়ে আনার একটা প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, এবং সেই প্রচেষ্টাটা আজকে হোক না হোক, আগামীকাল পরশু তরশু যে কোনো দিন অন্য রাজ্যকেও ফলো করতে হবে। শুধু টাকা দিয়ে হবে না, মহিলাদের সামাজিক সম্মানটাও দিতে হবে। আপনি বলবেন যে পশ্চিমবাংলায় রেপ হচ্ছে, রেপ হয়। রেপ আজকের ঘটনা নয়, যেদিন থেকে মানব সভ্যতা শুরু হয়েছে সেদিন থেকে এই ধর্ষণের মতো একটা জঘন্য কর্মকাণ্ড চলে আসছে। সারা ভারতবর্ষে রেপ হয়, সবার উপরে তো উত্তরপ্রদেশ, সেখানেও রেপ হয়। এবার রেপ হয় না এমন না, পশ্চিমবাংলার মানুষ এতটাই সচেতন, এখানে কোনো ধর্ষণ হলে মানুষ কিন্তু চিৎকার জুড়ে দেন, প্রতিবাদ প্রতিরোধের পথেও নামে, রাত দখল করেন। সেখানে কোনো রাজনৈতিক রং থাকে না। কিন্তু যখন রাত দখল করতে গিয়ে মানুষ দেখেন যে এখানে রাজনীতির রং লাগছে, মানুষ সরে আসেন, যা হয়েছে আজিকর কাণ্ডে। ফলে এই যে মানুষের যে প্রতিবাদ প্রতিরোধ, এটা বাঙালিরাই করতে পারে। এই রাজ্যে একটা ধর্ষণ হলেও সারা রাজ্যের মানুষ রেড়ে করে ওঠে, প্রশাসন সতর্ক হয়ে ওঠে। তাই বিভিন্ন জায়গায় সিসিটিভি লাগানোর ব্যবস্থা হয়, কেউ লাগাতে দেন কেউ লাগাতে দেন না। কি কোন জোরে তারা দেন না আমার সেটা অজানা, তবুও কিছু জায়গায় লাগাতে দেওয়া হয়, কিছু জায়গায় লাগাতে দেওয়া হয় না। পুলিশি নজরদারি বাড়ে, রাস্তায় প্রচুর আলো হয়ে গিয়েছে এখন সারা পশ্চিমবাংলার, মূলত শহর এবং শহরতলিতে। সেই আলোর ফলে কুকর্ম কুকাজ রাস্তাঘাটে হওয়া অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। এইগুলো কিন্তু কোনো টেলিভিশন চ্যানেল বলে না, কোনো টেলিভিশন চ্যানেল এই কথাগুলো বলে না। আজকে কন্যাশ্রী রূপশ্রীর মাধ্যমে যে কি বৈপ্লবিক একটা পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায় এনেছে সেটা বলে তারপর আমি যাব ব্রেকে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কন্যাশ্রী এনেছেন,
এবং রূপশ্রী এনেছেন। সেখানে দেখা যাচ্ছে যে অল্প বয়সী মেয়েরা, আগে কি হতো, 18 বছরের নিচের মেয়েদের বিয়ে হয়ে যেত, তারা মা হয়ে যেতেন, সন্তান অপুষ্টিতে ভুগত, অর্থাৎ মানে একটা মেয়ের শরীর তৈরি হওয়ার আগেই যদি সে মা হয়ে যায়, ফলে তার সন্তান বিভিন্নভাবে রোগাক্রান্ত হবে। এই যে 18 বছর হওয়ার পর রূপশ্রী পাবো, এই রূপশ্রী পাওয়ার পর তার বিয়ে হবে, অর্থাৎ মেয়েটির শরীর তৈরি হয়ে যাচ্ছে মা হওয়ার জন্য। এবং মা হওয়ার সেই 18 বছরের পরে মা হওয়ার পরে যে সন্তান জন্মাচ্ছে সেও সুস্থ হয়ে জন্মাচ্ছে, ফলে শিশু মৃত্যুর হার পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই যে বিভিন্ন রাজ্যের মহিলারা যেতেন মানে লোকের বাড়িতে কাজ করতে, সেই যাওয়াটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই একটা রূপশ্রী, কন্যাশ্রী আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার পুরো নারী জাতিটাকে সুরক্ষিত করে ফেলেছেন। তবুও রেপ হয়, অস্বীকার করব না, একটা রেপও হওয়া উচিত না, তবুও হয়। কিছু আছেন মানুষ, তারা রেপ করেন এবং তাদের মানসিকতাটাই তাই, কিন্তু সেই সংখ্যাটা পশ্চিমবাংলায় উল্লেখযোগ্যভাবে কম। হরিয়ানার দিকে তাকিয়ে দেখুন, উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন, উড়িষ্যার দিকে তাকিয়ে দেখুন। উড়িষ্যায় বিজেপি গভর্নমেন্ট আসার পর মানে কতগুলো রেপের ঘটনা সামনে চলে এলো। মধ্যপ্রদেশ দেখুন, সেই তুলনায় বাংলা কিন্তু অনেকটাই কিন্তু এই ধর্ষণের থেকে দূরে আছে। কোনো টেলিভিশন চ্যানেল বলবে না, এইগুলো নিয়ে তারা আলোচনা করে না, সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করে না। আমরা করব পরবর্তী সেগমেন্টে যেটা করতে চাইছি, যে মুসলিম তোষণ। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করে মুসলিমদের 30-35% ভোট নিজের পকেটে কি টানতে চাইছেন, সেটা বলবো ছোট্ট একটা বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ বিরোধীদের, তিনি মুসলিম তোষণ করেন। সেটা বামেদেরও অভিযোগ এবং বিজেপির অভিযোগ, মুসলিম তোষণ করেন। আমি বলবো একদম 100% ঠিক করেন। সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ, তোষণ তো তাদেরই করা উচিত, তেলা মাথায় তো তেল দেওয়া উচিত না। হিন্দুরা শিক্ষা দীক্ষায় এবং অর্থকরী দিক থেকে অনেকটা এগিয়ে আছে, সেটা মানে আমাদের দেশের পরম্পরা অনুযায়ী এগিয়ে আছে, এখানে তাদেরকে ছোট করার কোনো কারণ নেই। কিন্তু হিন্দুদের মাথায় তেল দিয়ে লাভ কি? যে মানুষটা পিছিয়ে আছে তাদেরকেই তো এগিয়ে আনতে হবে, তাদেরকেই তো সমস্ত রকম সাহায্য করে সমাজের মূল স্রোতে আনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন একেবারে ঠিক করছেন, যে যারা সংখ্যালঘু তাদেরকে সংখ্যাগুরুর সমান মর্যাদা দিতে হবে। এটা সময় লাগবে হতে। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন 14-15 বছর আগে, কিন্তু আগামী 14-15 বছর পর এর সুফলটা আমরা দেখতে পাবো। মুসলিম মহিলারা যেভাবে পড়াশোনার দিকে ঝুঁকছেন, যারা পর্দা প্রথা থেকে বেরিয়ে যারা চাকরি বাকরি করছেন, সেই সব মহিলাদের দিকে তাকিয়ে দেখুন, তারা কতটা এগিয়ে গিয়েছে এবং তারা এগিয়ে যাওয়ার ফলে তাদের পরিবারও কতটা ভালো আছে। এবং তাদের যখন বিয়ে থা হচ্ছে, তখন তাদের কিন্তু মানে মুসলিমদের মধ্যে যে জনসংখ্যা বেড়ে যাওয়ার প্রবণতা, সেটাও কিন্তু অনেকটা কম হয়ে আসছে এই শিক্ষার আলো পৌঁছে যাওয়ার কারণে। এই শিক্ষার আলো মুসলিম সমাজকে আলোকিত করে তুলছে। আজকে গ্রামে গঞ্জে গিয়ে দেখুন, যতগুলো মাদ্রাসা, যতগুলো স্কুল আছে, সেখানে কিন্তু মুসলিম মেয়েদের সংখ্যাধিক্য অনেক 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 বেশি, বিশেষ করে সাধারণ স্কুলগুলোতে। কারণটা কি? তারাও শিক্ষার আলোয় আলোকিত হতে চাইছে, তাদের হাতেও কিছু অর্থকড়ি দেওয়া দরকার, বিভিন্ন রকম স্কলারশিপ দেওয়া দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এবং তাদেরকে মূল স্রোতে তুলে আনার চেষ্টা করছেন। এইটাকে কেউ যদি বলে সংখ্যালঘু তোষণ, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঠিক কাজ করছে। সংখ্যালঘুদেরই তোষণ করা উচিত, সংখ্যাগুরুদের তোষণ করা উচিত না। কারণ সংখ্যাগুরুরা এমনি সংখ্যায় বেশি, অর্থনৈতিকভাবে শিক্ষা দীক্ষার দিক থেকে দেখুন সংখ্যাগুরুরাই এগিয়ে আছে। তাহলে সংখ্যালঘুরা কি চিরকাল দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবেন? সেটা তো হতে পারে না। এ দেশে তো সকলের সমান অধিকার, কিন্তু এই সমান অধিকারটা বিজেপি সরকার দিতে চায় না। তারা কিছুতেই মুসলিমদের
হিন্দুদের সমকক্ষ ভাবতে চায় না, এটা বাস্তব সত্য। তাই মুসলিমদের যদি মূল স্রোতে এগিয়ে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ করে থাকেন, আমি বলবো 100 বার ঠিক করেছেন। আপনারা কি ভাবছেন এই নিয়ে কমেন্ট করে লিখে জানাবেন। আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট খুঁটিয়ে পড়ি। দেখা হবে বিকেল 5টায় প্রবীর প্লাসে। সকলে ভালো থাকবেন। নমস্কার।